সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসীমুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসীমুখের 654তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ প্রবাসীদের নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে, একজনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং আরেকজনকে সংযুক্ত করেছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইউকে প্রবাসী ব্যারিস্টার সৈয়দ রুম্মানকে। আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আরেকজন অতিথি, তিনি সংযুক্ত রয়েছেন মালদ্বীপ থেকে, মালদ্বীপ প্রবাসী মীর সাইফুল ইসলাম। মীর সাইফুল ইসলাম, আপনাকেও বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আমরা আজকের এই পর্বে আমরা যুক্তরাজ্য এবং মালদ্বীপ নিয়ে আলোচনা করব। আমরা কথা না বাড়িয়ে শুরুতেই চলে যাচ্ছি ব্যারিস্টার সৈয়দ রুম্মানের কাছে। ব্যারিস্টার সৈয়দ রুম্মান, আমরা দেখলাম যে সম্প্রতি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি সই হয়েছে যে যুক্তরাজ্যে কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে গিয়েছেন এবং তারা সেখানে অভিবাসী হতে চেয়েছিলেন, অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, কিন্তু সেটা রিজেক্ট হওয়ার পর তাদেরকে এখন ফেরত পাঠাতে চায়, সেই বিষয়ে চুক্তিটিতে। এই বিষয়টি আমাদেরকে একটু যদি আপনি বিস্তারিত জানান। অসংখ্য ধন্যবাদ। আসলে নিউজে আমিও দেখলাম এবং অ্যানাউন্সমেন্টটা .gov এর ওয়েবসাইটেও আসলে এটা পড়লাম। এবং বিষয়টি যেটি হচ্ছে, আসলে এই যে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, এই ধরনের এগ্রিমেন্ট যখন ইউরোপের সাথে ছিল, এবং তখনও কিন্তু এই ধরনের একটা এগ্রিমেন্ট ছিল ইউরোপের সাথে, এবং পরবর্তীতে ব্রেক্সিটের পরে এখন তো আলাদা একটা এগ্রিমেন্টের আসলে প্রয়োজন পড়ে, এবং তারই ধারাবাহিকতায় এই এগ্রিমেন্টটা হয়েছে। এটাকে বলে যে আপনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, এসওপি। তো এই সেমটাই হয়েছে এখানে। তো এই এগ্রিমেন্ট অনুযায়ী আসলে যেভাবে নিউজগুলো এসেছে, স্বাভাবিকভাবে এটা আসলে একটা কনসার্নিং বিষয় অনেকের জন্য হয়ে দাঁড়িয়েছে। এবং বাট যেভাবে আসলে নিউজটা এসেছে, সেটি আসলে ব্যাপারটা আসলে সেরকম না যে হুট করে এখনই যে বের করে দিচ্ছে, এই ধরনের ব্যাপার না। এখানে অবশ্যই লিগ্যাল প্রসিজিওর থাকবে। এবং যেটি আসলে এখানে যেই জিনিসটাকে আসলে ঢালাওভাবে বলা হচ্ছে যে 10,000 কিংবা 11,000 বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হবে যারা গিয়েছেন, যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন, এবং অনেকেই আসলে আতঙ্কে আছেন। আসলে আতঙ্কের কোনো আসলে কারণ নেই। কারণ হচ্ছে ইউকেতে এভরিওয়ান ইজ প্রটেক্টেড বাই ল। এবং হ্যাঁ, কিছু জায়গায় আপনার প্রবলেমটা আছে এবং আতঙ্কের বিষয় আছে কিছু মানুষের জন্য, যারা যেমন অ্যাসাইলাম যে ক্লেমটা, এই ক্লেমটা আসলে কেউ কি যথাযথ মানে সঠিকভাবে কেউ করেছেন কিনা, এটি আসলে দেখার বিষয়। এবং গভর্নমেন্ট যখন, হোম অফিস যখন আসলে একটা ডিসিশন নেবে, ডিসিশন নেওয়ার আগে তারা দেখবে যে একজন অ্যাসাইলাম ক্লেমেন্ট সে কি প্রপারলি অ্যাসাইলাম ক্লেমটা করেছে কিনা। কারণ যেটা দেখা যায়, আমি নিজে আসলে প্র্যাকটিসে আছি এবং দেখি অনেকেই, যেমন যদি বলি যে লাস্ট কিছু মাসের কথা, পার্টিকুলার গত বছর এবং লাস্ট কিছু মাস, অনেকেই দেখা গেছে ল চেঞ্জ হওয়ার কারণে, কিংবা অনেক স্টুডেন্ট গিয়েছে, কিংবা অনেকে স্কিল ওয়ার্কার ভিসায়, যেমন আপনারা জানেন যে কেয়ার ওয়ার্কার ভিসায় অনেকে গিয়েছে, হ্যাঁ। তো যাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকে কাজ পাচ্ছেন না, এবং স্টুডেন্টদের দিক দিয়ে অনেকেই আসলে পড়ালেখা ইন্টেনশন নিয়ে হয়তো যায়নি, কিংবা যাওয়ার পরে বিভিন্ন কারণে হয়তো ইউনিভার্সিটি থেকে উইথড্র হয়ে গেছে, কিংবা কন্টিনিউ করছে না। তো তারা এসে বলছে যে, ধরেন অফিসে আসছে যে ভাই আমি অ্যাসাইলাম ক্লেম করবো। তো যখন জিজ্ঞেস করলাম যে অ্যাসাইলাম যে ক্লেম করবেন, আপনার কারণটা কি, আপনার ভয়টা কি, যে কারণে আপনি আসলে আপনার দেশে ফেরত যেতে পারবেন না, তখন তারা আসলে কোনো সদুত্তর দিতে পারছে না। লজিক্যাল কোনো কারণ নেই, হয়তো থাকার জন্যই যে ভাইয়া এটা তো আপনি বলেন। তো আমরা তো আসলে যারা ল প্র্যাকটিস করি, আমাদেরকে মানে অনেক কিছু আসলে মানতে হয়, অনেক কমপ্লায়েন্স মানতে হয়, এখানে মেনে তারপরে প্র্যাকটিস করতে হয়, কারণ আমাদের রেগুলেটরি বডিজ আছে। তো এইভাবে করে আসলেই যে আমরা আসলে কাউকে হেল্প করব, সেটা কিন্তু আমাদের প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে না। তো তখন বলে যে ভাই আপনি আসলে নিজে ডিসাইড করুন যে আপনার মানে কারণটা কি, অ্যাসাইলাম যে ঠিক করবে সেটা। জি। তো দেখা গেছে ওই সমস্ত যারা এই ধরনের প্রশ্ন করছেন, আমার কাছে মনে হয় তাদেরই একটা বিশেষ বৃহৎ একটা অংশ, তারা না জেনে বুঝে তারা অ্যাসাইলাম ক্লেম করেছেন। কয়েকদিন আগে দেখলাম একজন ক্লায়েন্ট আমার কাছে এসেছেন, ওনার অ্যাসাইলাম রিফিউজ হয়েছে, এবং রিফিউজ হওয়ার পেছনে, তো রিফিউজ হওয়ার পর আমাকে বললেন যে, আমি বললাম যে পেপারসগুলো দেখি। তো রিফিউজালটা যখন দেখলাম,
দেখে আমার কাছে মনে হলো যে এটা তো আসলে রিফিউজ হওয়ারই কথা, কারণ উনার যে অ্যাসাইলাম ক্লেম করার যে মেইন মূলত যে 5টি কারণ আছে তার একটির মধ্যেও আসলে পড়ে না। তো যখন মানে অ্যাসাইলামের যে রিফিউজি কনভেনশনের আন্ডারে যে গ্রাউন্ডসগুলো আছে তার মধ্যে যখন পড়বে না, তখন তো সেই অ্যাসাইলাম রিফিউজ হবেই, স্বাভাবিক। এটাই কিন্তু আসলে রিস্ক তৈরি করছে। মানে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের যারা আছে তাদেরকেই ফেরত পাঠাতে চায়, অথবা যাদের কাগজপত্র বা আপিল করার তো সুযোগ থাকে। জি, মানে তাদের ব্যাপারটা হচ্ছে যে যারা এই ধরনের যারা মানে আমরা যদি বাংলা ভাষায় মোটা দাগে বলি যে ভুয়া যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদেরকে তো আসলে পাঠাবে, এবং এটা কোনো নতুন এই এগ্রিমেন্ট যে এটা নতুন করে করা হচ্ছে সেটা না, এটা কিন্তু আগেও ছিল। যারা এই ধরনের ভুয়া অ্যাসাইলাম ক্লেম করবেন তাদেরকে আগেও পাঠিয়েছে, এখনো পাঠাবে এবং ভবিষ্যতেও পাঠাবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যখন ইউকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ছিল, ব্রেক্সিটের আগে যেটা, তখন ওই ইউরোপীয় ইউনিয়নের সাথে যে বাংলাদেশের যে চুক্তি হোক আর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটার আলোকেই তখন যারা ওইরকম অবৈধ হয়ে পড়ছে বা ভুয়া ক্লেম করছে তাদেরকে বের করতেছে, সেটাই যেহেতু ব্রেক্সিটের পরে এখন নতুন করে আবার নতুন করে তো সেটা নিয়ে এত শোরগোল, এত শোরগোল। এবং এটি আসলে নতুন কোনো কিছু না যে যেভাবে বলা হচ্ছে যে নতুন 10,000 11,000 বাংলাদেশিকে পাঠিয়ে দেওয়া হবে, সেটা সেরকম না। বাট এখানে কিছু কনসার্নিং বিষয় আছে, যেমন বললাম যে ভুয়া অ্যাসাইলাম ক্লেমের কথা, কারণ আমরা এটা নিয়ে হয়তো সময় পেলে ডিসকাস করব রুয়ান্ডা পলিসির কথা। ওটা আসবো, তো ওটার সাথে এটারও একটা লিঙ্ক আছে, ওটা আসবো। আমরা একটু যাচ্ছি আমাদের মীর সাইফুল ইসলাম মালদ্বীপ প্রবাসী, তিনি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আমরা সম্প্রতি দেখলাম যে মালদ্বীপ হাই কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে বলেছে যে 1 লাখ কোটা যখন একটি দেশ থেকে জনশক্তি নেওয়া হয় তারপরে সেটা মালদ্বীপ বন্ধ করে দেয়। তো সেই আলোকে বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে যে বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেওয়া হবে না। এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তো এই যে আসলে হয়েছে কি যে বাংলাদেশিরা তো ওইখানে মোটামুটি বেশ ভালো সংখ্যাই আছেন, এবং দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইন দ্য কান্ট্রি। তো এখন এবং এক্সপেট্রিয়েটদের মধ্যে এটাই সবচাইতে বেশি আর কি, মানে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের সংখ্যাটা। এখন এটার ব্যাপারে একটা পলিটিক্যাল ইস্যু যেমন সবসময় মানে ছিল এবং আছে। তো এই যে এত বাংলাদেশি, এটা অনেকের আসলে জেনুইনলি তাদের দরকার কাজের লোক, আবার অনেকে এটাকে একটু সমালোচনা বা একটু বাঁকা দৃষ্টিতেও দেখেন যে এত লোক এক দেশের। তো যাই হোক, এটা নিয়ে একটা মোটামুটি ভাবে একটা কথাবার্তা সবসময় আছে আর কি। তারপরে যখন আপনার ওই যে এর আগের সরকারের সময়ই এটা একটা ইয়া ছিল যে এটাকে একটা সিলিং করা যায় কিনা, এবং সেইটা যেমন পার্লামেন্টে এটা হয়েছে যে 1 লাখের উপরে কোনো ন্যাশনালিটি লোকজন এখানে করতে পারবে না। যখনই এটা 1 লাখ হয়ে যাবে তখন এটা সম্পূর্ণ বন্ধ করে দেবে এরা। জাতীয় সংসদে এই বিষয়ে আইন পাশ হয়েছে। জি 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 জি। আচ্ছা, এইটা আপনার এই জন্য হয়েছে যে আপনার এই যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় এখন 1,30,000-এর মতো হবে। 1,30,000-1,40,000-এর মাঝামাঝি হবে। ওদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছে যে 1,39,000 সামথিং আর কি। হ্যাঁ হ্যাঁ, 30 থেকে 40 এর মাঝামাঝি একটা আছে। তো যাই হোক, এখন এটা একটা যেমন বাংলাদেশ, আপনার নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের থেকে লোক আনা এটা একটা ব্যান আরোপ করেছিল এর আগের গভর্নমেন্ট, এবং সেই ব্যানটা এই গভর্নমেন্ট আসার পরে, হ্যাঁ 20 সালে, তো এটা আপনার এটা সাময়িকভাবে একটা তুলে নিয়েছিল। কিন্তু তুলে নেওয়ার ফলে যেটা হয়েছে যে আপনার ওই যে সেই গতানুগতিক ভাবে বাংলাদেশিরা যেমন ওই যে ভিক্টিমাইজ হয়েছে, কিছু কিছু আপনার বাংলাদেশি এখানে রিক্রুটিং এজেন্ট আছে এবং মালদ্বীপেরও কিছু রিক্রুটিং এজেন্ট আছে। কারণ কি বাংলাদেশিরা তো আর ওই আপনার ওয়ার্ক পারমিট প্রকিউর করতে পারে না, এরা এই যারা লোকাল আছে তাদের সাহায্য নিতে হয়, তাদের নামেই তো আসলে ওয়ার্ক পারমিট গুলো হয়।
তো এখন ওই যে সুযোগটা, ওর মধ্যে প্রচুর লোক কিন্তু এসে গেছে। আচ্ছা, এটা এটার মধ্যে হয়তো ধরেন 15-20% ধরেন জেনুইনলি আসছে, মানে ওই কোম্পানিতে আসছে এবং কোম্পানি তাদেরকে সুন্দরভাবেই অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু বাকি যারা অলমোস্ট 70-80% এরা আপনার কিন্তু এখনো মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে, বিভিন্ন গেস্ট হাউস গুলোতে আছে। এরা কোনো মানে হয়েছে কি, এটা তো কোনো নামের উপরে আসে না। এবং বাংলাদেশিদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, সেটা হলো ফ্রি ভিসা। ওই যে মানে বাংলাদেশেও আছে এবং এইখানেও আছে যারা এই ফ্রি ভিসা এই টার্মটাকে এত পপুলার করে তুলেছে যে, এবং এরা বলে যে তুমি তো কোনো নামের উপরে যাচ্ছ না, এটা তোমরা ফ্রি ভিসাতে যে কোনো জায়গায় তুমি কাজ করতে পারবা। কিন্তু রিক্রুটিং এজেন্ট গুলা এটা বলছে না যে মালদ্বীপের আইনে যে কোনো জায়গায় একটা কোম্পানির নামে সে অন্য জায়গায় কাজ করা, সেটা যে সম্পূর্ণ ইললিগাল এবং আইন বিরোধী এবং তার জন্য কি শাস্তি আছে, সেই সমস্ত কিন্তু কিছুই ফোকাস করতেছে না। বরঞ্চ তারা একটা এটা মানে ইয়াকে আরেকটু প্রলুব্ধ করার জন্য, ওই যে যারা আসবে তাদের জন্য এই প্রলুব্ধ করার জন্যই এই কথাগুলো বলছে। এবং তারাও খুব এনকারেজ যে হ্যাঁ, আমি তো বেতনে গেলে হয়তো 200 বা 250 বা $300 হয়তো বেতন পাবো আমি, কিন্তু আমি যদি বাইরে কাজ করি তাহলে সেখানে প্রায় $700-800 মতো কিন্তু আমাদের হাই কমিশন তো বলছে যে ফ্রি ভিসা বলতে কিছু নাই, এটা একেবারে কিছু নেই এক্স্যাক্টলি। হ্যাঁ, ফ্রি ভিসা বলতে তো আসলে ওই যে মানে এইগুলা হয়েছে কি, রিক্রুটিং এজেন্ট গুলা তারা এটা একটা মানে আনডিউ প্রিভিলেজ হিসেবে ব্যবহার করে যাতে মানে প্রলুব্ধ করার জন্য, যাতে কর্মীরা বা যারা যেতে আগ্রহী তারা প্রলুব্ধ হয়, সেই কারণে এই কথাটি ব্যবহার করে। আপনার কাছে আবারও আসছে, আপনি সংযুক্ত থাকুন। ব্যারিস্টার রুমান, আপনি তো আইনের একজন লোক, আইন নিয়ে কাজ করেন। এই যে আমরা শুনলাম ফ্রি ভিসা মালয়েশিয়াতে, যেটা আমাদের হাই কমিশন বলছে যে ফ্রি ভিসা বলে আসলে কিছু নাই। কিন্তু দেখেন এখান থেকে যারা রিক্রুটিং এজেন্সি থাক বা দালাল থাক, আমরা নানান ইয়াতে বলি আর কি, যে তারা এরকম ফ্রি ভিসার কথা বলে কিছু লোককে নিয়ে গেছে, কিছু মানে অনেক বিরাট একটা সংখ্যক, যার কারণে মালদ্বীপ সরকার কিন্তু এখন বলছে যে মাত্র 39,000 বৈধ যারা গেছেন তাদের মধ্যে মাত্র 39,000 বৈধ, আর বাকি 1,39,000-এর মধ্যে বাকি 1 লাখ তাহলে তো হ্যাঁ যারা মালদ্বীপে গেছে। তো এর মধ্যে এই যে ফ্রি ভিসা কথা বলে ভুয়া বা জালিয়াতি করে নানাজনকে নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আসলে মানে কিভাবে এগুলো বন্ধ করা যাবে? শুধু কি আইন দিয়ে, নাকি এর জন্য আরো কিছু ইনিশিয়েটিভ? আপনি যেহেতু প্রবাসীদের কাজ করেন এবং মানে এটা আসলে একটা প্রেসিং একটা কোয়েশ্চেন যে আসলে এটা কিভাবে বন্ধ করা যায়। এটা বন্ধ করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে সচেতনতা এবং আইনের ব্যবহার, আইনের প্রয়োগটা। আইন তো আছে, কিন্তু আইনের প্রয়োগটা যদি আসলে শক্তভাবে না থাকে তাহলে কিন্তু কোনো জিনিস আপনার বন্ধ করা যাবে না। এবং তার সাথে থাকতে হবে সচেতনতা। এই সচেতনতার মধ্যে যখন আইনের প্রয়োগটা থাকবে তখন কিন্তু আমার কাছে যেটা মনে হয় সচেতনতার একটা এলিমেন্ট হিসেবে ভয়টা কাজ করবে, যে তখন যখন প্রয়োগটা থাকবে তখন মানুষ ভয় পাবে যে না আমি এটা করতে পারবো না। আর দেখা যাবে যে তখন ওই ভয়ের কারণে তখন মানুষ নিজে নিজে আসলে সচেতন হয়ে যাবে। তো এই সচেতনতার আগে কিন্তু প্রয়োগটা দরকার। তো প্রয়োগটার জন্য আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা আপনার এই ধরনের গ্রুপ যারা আছে, এজেন্সি, আপনারা কনসালটেন্সি আমরা বলি, কিংবা বাংলা ভাষায় খুব ঢালাভাবে বলা হয় যে দালাল শ্রেণী যারা আছে, যারা এই ধরনের কাজ করছে ম্যান পাওয়ারের, তাদেরকে আসলে যদি পারা যায় একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা। না, রেগুলেশন তো আছে, কিন্তু সেটা তো আসলে আপনি যে বলেন যে মানে এবং মনিটরিং আছে, কিন্তু মানে মনিটরিংটা সব মানে একটা আপনার প্রপারলি মনিটরিংটা করা। যেমন আমি একটু আগে বলছিলাম যে আমরা ইউকেতে ল প্র্যাকটিস করি এবং আমাদের প্রেকটিসটা ইজ বিং মনিটরড এভরি টাইম। আমাদের একটা ক্লায়েন্ট আসলে একটা ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট কেয়ার লেটার দিতে হয়, লেটার অফ অথরিটি থাকতে হয়। একজন হাজব্যান্ড ওয়াইফ যদি আমাদেরকে ইনস্ট্রাকশনস দেয়, হ্যাঁ, আমরা কিন্তু হাজব্যান্ডের কথা ওয়াইফের সাথে শেয়ার করতে পারি না, তো আনলেস দেয়ার ইজ অ্যান অথরাইজেশন। তো এই ধরনের যদি এখানে মনিটরিংটা থাকে তাহলে কিন্তু জবাবদিহিতার জায়গাটা থাকে, তাহলে এই ধরনের কাজ যারা করে তারা করতে পারবে না। এবং
অবশ্যই আমাদের মিডিয়ার একটা ভূমিকা আছে, আমি নিজে মিডিয়াতে ইনভলভ। আমরা এই ধরনের প্রোগ্রাম আমাদের আরো বেশি বেশি করে করতে হবে, সবাই সচেতন করতে হবে, আমাদের নিউজ করতে হবে। তো এইভাবে মানুষকে আমাদের জায়গা থেকে আমরা করতে পারি। আর যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আছেন তারা তাদেরকে শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। আমরা আসছি আলোচনা হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন, শিগগিরই ফিরে আসছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের আলোচনা করছি আজকের এই পর্বে যুক্তরাজ্য এবং মালদ্বীপ নিয়ে। আপনারা জানেন যে দুটি দেশই আমাদের শ্রম বাজারের জন্য, অভিবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি দেশ। এই দুটি দেশ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ব্যারিস্টার রুম্মন আপনার সাথে আলোচনা করছিলাম, আমাদের অনলাইনে সাইফুল ইসলাম আছেন, তার কাছে আবারও যাচ্ছি। সাইফুল ইসলাম, আমরা দেখলাম যে মালদ্বীপের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে বলা হয়েছে যে 1,39,220টি সম্ভবত তারা ওয়ার্ক পারমিট ইস্যু করেছেন, কিন্তু এর মধ্যে বৈধ আছেন মাত্র 39,000 সামথিং, যারা ফি দিয়ে ওয়ার্ক পারমিট বৈধ রেখেছেন। বাকি যারা আছেন তারা কেন এই যে বৈধ হচ্ছেন না, বা যে ওয়ার্ক পারমিট তাদেরকে নবায়ন করা দরকার, ফি দেওয়া দরকার, সেগুলো হচ্ছে না, কি কারণ মনে করেন? এইটা আসলে হয়েছে কি যে আপনার ওনারা যেটা বলতেছেন যে 39,000, ওইটা 39,000টা ঠিক ইরেগুলার বা ইললিগাল এটা আমি বলবো না। 39,000 যেটা ওনারা হিসাব দিয়েছেন সেটা না, তারা বলছে যে 39,000 তারা ফি দিয়ে ওয়ার্ক পারমিটটাকে বৈধ রেখেছে। ওয়ার্ক পারমিট ফি, হ্যাঁ, ওরা পে করেন, কিন্তু ওয়ার্ক পারমিট আপনার ছাড়াও তো ভিসা তো এদের ঠিক আছে অনেকেরই, অতএব সেই জিনিসটা কিন্তু এরা কনসিডারেশনে নেয়নি। হ্যাঁ, শুধুমাত্র ওয়ার্ক পারমিট আপনার করেনি বা করেছে এরকম লোকের সংখ্যার হিসাবটাই কিন্তু আমাদেরকে এরা দিয়েছে। আচ্ছা, এখন এইটা আমি হাই কমিশন থেকে আমি একটা জিনিস সবসময় প্রতিনিয়ত একটা জিনিস ওনারা যেটা প্রচার করছেন এবং অত্যন্ত দায়িত্বশীল ভাবেই করছেন যে আপনার দেখো, তোমরা কিন্তু কোনো ফ্রি ভিসা বলে কোনো কিছু নাই, অর্থাৎ ফ্রি ভিসাতে কিন্তু তোমরা এসো না, এবং তোমরা এক জায়গার পারমিটে এসে আরেক জায়গায় কাজ করা এটা মালদ্বীপের আইনে সম্পূর্ণ অবৈধ। এই জিনিসটা কিন্তু সচেতন করার জন্য হাই কমিশন থেকে সবসময় একটা প্রচেষ্টা বজায় আছে। তো এখন যেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম আর কি, যেমন মনে করেন যে এখানে কতগুলা রিক্রুটিং এজেন্ট আছে বাংলাদেশে যাদের কোন রকম কোনো লাইসেন্স ফাইসেন্স কিছুই নাই। ইভেন মালদ্বীপেরও বিগত 2 দশক ধরে মালদ্বীপের লোকজনও এটার মধ্যে এত বেশি ইনভলভ হয়ে গেছে, কারণ কি এত সহজভাবে পয়সা কামানোর তো আর কোনো পথ নেই। হ্যাঁ, আমি এখানে একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে মালদ্বীপেরও কিছু কোম্পানি আছে, যেটা ওদের দেশে গভর্নমেন্টের মধ্যে কিছু কোম্পানি আছে, তারা জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশ থেকে লোক নিয়েছে। এই যে জাল কাগজপত্র দিয়ে তারা লোক নিচ্ছে, এটা ঠেকানোর জন্য সেখানকার প্রশাসন কেন উদ্যোগী হয় না? কি মনে করেন? আপনি তো দীর্ঘদিন ধরে সেখানে আছেন। না, আসলে হয়েছে কি, মালদ্বীপের ইমিগ্রেশনই বলেন, পুলিশই বলেন, আর আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থাই বলেন, তাদের আসলে মালদ্বীপের জনসংখ্যা এত কম যে তাদের নিজেদের সমস্যাও কিন্তু এখন একেবারে খুব যে নেহায়েত কম তা না। তারা কিন্তু কোনো একটা বিদেশি যদি কোনো প্রবলেম নিয়ে যায় সেইটা মানে খুব একটা গায়ে মাখে এরকম না। তো আসলে যখন প্রবলেমটা বিদেশিদের হয়, আর বিদেশিরা আমরা এত বেশি সংখ্যায় যে তাদের পক্ষে তাদের যে জনবল সেইটা দিয়ে এটা কাভার করা খুব একটা ফিজিবল না। ইভেন আপনি মানে এইটার আগে আমাদের হাই কমিশন থেকে কিন্তু একটা, আমি রুমান সাহেবের সাথে সম্পূর্ণ একমত। একটা জিনিস হচ্ছে যে উনি ব্যক্তি সচেতনতার কথা বলেছেন, তো আমরা আসলে জাতি হিসেবে তো সচেতনতা আমাদের আসলে একেবারেই কম। মানে আর আরেকটা জিনিস উনি যেটা বলেছেন অত্যন্ত সুন্দর পয়েন্ট, যে মিডিয়া এখানে একটা কিছু
করতে পারে। আমাদের এই যে মাস মিডিয়াগুলো যেগুলো আছে সেইগুলা যদি আপনার একটা কিছু, আমি এর আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে একটা আলাদা একটা চ্যানেলই করা দরকার, যে এই সমস্ত, কারণ কি বাইরের আমরা যেহেতু একটা বিশাল অঙ্ক বাইরে থাকি প্রবাসীরা, তাদের জন্য একটা আলাদা চ্যানেলই হওয়া দরকার এই সমস্ত, এই যে ধরেন এই যে ফ্রি ভিসা, এটা তো একদম একটা উদ্ভট একটা টার্ম, কিন্তু এটাকে আপনার ব্যবহার করে কিছু একটা চক্র কিন্তু ফায়দা লুটে নিচ্ছে। জি জি জি। আগে হ্যাঁ, আগে এটা শুধু মালদ্বীপের ক্ষেত্রে, এটা অন্যান্য দেশের ক্ষেত্রে আছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা দেখি যে এইভাবে বলা হয় যে ফ্রি ভিসা যাওয়া, ওখানে গিয়ে তোমার যেটা খুশি বা যে ধরনের কাজ। মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম দেখি যে ফ্রি ভিসার কথাটি আছে। জি, আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ আমি রুমান সাহেবের সাথে আরেকটু অ্যাড করতে চাই, ওনার দুইটা পয়েন্টই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। জি, আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার এই আমাদের হাই কমিশন আগে ধরেন একটা পারমিট ইস্যুর আগে একটা ভেরিফিকেশনের একটা ব্যবস্থা থাকতো, এবং এই যে এই পারমিটটা, এটার আসলেই এই কোম্পানিটার এক্সিস্টেন্স আছে না, এই কোম্পানিটা এখনো অপারেট করতেছে কিনা, এইটা তো মনে করেন যে আসবে তার তো জানার কথা না, হ্যাঁ, যে বাংলাদেশি। এখানে ওই একটা ফিও আবার এরা ইন্ট্রোডিউস করেছিল, $10 না $12, যে এটা ভেরিফাই করে তারপরে এটা ওই আমাদের যে ম্যান পাওয়ার আছে সেখানে পাঠিয়ে দিত, এবং সেইখান থেকে এরা ওইটা কালেক্ট করতো। মানে ইট ওয়াজ এ ভেরি ভেরি গুড প্রসিডিয়ার এবং ইফেক্টিভ প্রসিডিয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের বিশেষ করে মালদ্বীপে আপনার এমবেসিতে, হাই কমিশনে জনবল খুবই কম এখানে, এবং সেই জনবলের জন্য কিন্তু আসলে অনেক সময় এরকম হয় যে ধরেন কোন একটা এজেন্ট, বাংলাদেশি এজেন্ট হয়তো একসাথে 100, 200, 250 এরকম আপনার ওয়ার্ক পারমিট ভেরিফিকেশনের জন্য প্লেস করতেছে। ফাইনালি হয় কি, যেগুলা তো আর ভেরিফাই করার কোনো, কারণ কি এত অন্তত মাসখানেক বা মাস দুয়েক লেগে যাবে জেনুইনলি যদি ভেরিফাই করতে যায়। হ্যাঁ, কিন্তু সেই জনবল তো আমাদের আসলে হাই কমিশনে নাই এখানে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। সাইফুল ইসলাম, আপনি সংযুক্ত থাকেন, আপনার কাছে আবার আসবো আমরা। ব্যারিস্টার রুম্মান, আপনার সাথে কথা হচ্ছিল যে সম্প্রতি আমরা দেখছি যে একটা হইচই পড়ে গেছে, ইউকে থেকে অনেক বাংলাদেশি আসছে, আপনি রুয়ান্ডা পলিসির কথা বলছিলেন, এই বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন? আলোকে আসলে কি ধরনের ব্যবস্থা তারা নিবে? জি অবশ্যই, থ্যাংক ইউ। যেটা হয়েছে আসলে যে এগ্রিমেন্টের কথা বললাম, তো এগ্রিমেন্টে একটা জিনিস ছিল যে অ্যাসাইলামের কথা বললাম, আরও এখানে এটা বড় সবসময় ছিল, আরও যে কয়েকটা বিষয়ের কারণে রিমুভ করতে পারে ইউকে থেকে, সেটি ওভারস্টেয়ার যদি হয়। তো এটা তো একটা ইউজুয়াল একটা প্রসেস, তো এটা নতুন কোনো কিছু না। এবং ফরেন অফেন্ডার্স যদি কেউ অফেন্ডার্স হয়, কেউ যদি ক্রাইম করে, তো এটা তো সব জায়গায় আসলে থাকে, তো এগুলো এটা নতুন কিছু না। যেটা কনসার্নিং যে বিষয়টি, সেটি হচ্ছে আমার কাছে, সেটি হলো যে রুয়ান্ডা পলিসি, যেটা গভর্নমেন্ট যেই কারণে আসলে রুয়ান্ডা পলিসিটা নিয়ে এসেছিল, ফার্স্ট অফ অল সে তাদের যে মূল ভাবনা ছিল যে আপনারা জানেন যে স্মল বোটে অনেক মানুষ আসলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মানুষ আসতো, বিভিন্ন আফ্রিকান কিংবা আপনার মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, যারা যুদ্ধ যেই জায়গাগুলোতে লেগে আছে ওই জায়গাগুলো থেকে আসলে মানুষ আসতো। এবং এই স্মল বোটে আসার কারণে অনেক মানুষ আসলে দেখা গেছে যে ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ইট ইজ ডেঞ্জারাস, এবং এটার কারণে অনেক মানুষ আসলে মারাও গেছে, বাচ্চা সহ। এ ধরনের অনেক হৃদয় বিদারক আমরা অনেক স্টোরিও দেখেছি, বাচ্চা মারা যাওয়ার স্টোরি। তো এই কারণে গভর্নমেন্ট আসলে এমনিতে তো মাইগ্রেন্ট কমাতে চায়, তার উপরে এই যে মানুষ ডেঞ্জারাস পথে আসছে, এই কারণে এটাতে মানুষকে নিরুৎসাহিত করার জন্য, ইল্লিগালি যাতে কেউ ইউকেতে না ঢোকে, সেই কারণে এই রুয়ান্ডা পলিসিটা নিয়ে এসেছিল। তো এটা মূল ইস্যুটাই ছিল যে ইল্লিগালি কেউ যদি ইউকেতে আসে, এবং আমাদের যে ইললিগাল মাইগ্রেশন অ্যাক্ট যেটা নতুন, এই পলিসির ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবে সেটা একটু জানতে চাই। জি, ওইটাতেই আমি আসছি। তো ইললিগাল মাইগ্রেশন যে অ্যাক্টই আছে, এবং এই অ্যাক্টের মাধ্যমে এখন এটা কনফার্ম করা হয়েছে যারা ইললিগালি ইউকেতে ঢুকবে তারা আসলে কোনো কিছুই করতে পারবে না, এবং দে উইল বি রিমুভড। এবং ওই যারা ইললিগালি ঢুকবে তারা যদি অ্যাসাইলামও ক্লেম করে, তাদেরকে রুয়ান্ডার সাথে এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে।
সেফ কান্ট্রি। রুয়ান্ডা মানে আফ্রিকার দেশ, রুয়ান্ডাতে পাঠিয়ে দেয়। জি, এক্স্যাক্টলি। তো এখন একজন এসেছে ইউকেতে অ্যাসাইলাম ক্লেম করতে এবং তার অ্যাসাইলাম চলাকালীন অবস্থায় সে ইউকেতে থাকবে, কিন্তু যেহেতু সে ইলিগালি এসেছে তাকে পাঠিয়ে দেওয়া হবে রুয়ান্ডাতে। ওইখানে রুয়ান্ডা গভর্নমেন্টের সাথে তাদের এগ্রিমেন্ট হয়েছে এবং এইটা কিন্তু আগে ছিল একটা পলিসি, এবং এইটা যখন ইউকের কোর্ট থেকে কোর্ট যখন বলল এই পলিসিটা ইলিগাল, তখন কিন্তু ইউকে পার্লামেন্ট, জানেন সুপ্রিম ইউকে পার্লামেন্ট এটা ল পাস করলো এবং এখন এটা একটা ল। তো এখন যেটা অ্যালার্মিং যে বিষয়টি সেটি হচ্ছে, দ্যাট মিন্স এখন কিন্তু কোর্টের ওই ইয়েটা নেই না, এখন আর কোর্ট আর বাধা দিতে পারবে না, কারণ নো ওয়ান ক্যান রেইজ এ কোয়েশ্চেন এগেইনস্ট দ্য ইউকে পার্লামেন্টস ল। তো এখন যেটা অ্যালার্মিং বিষয় হচ্ছে, যারা ইলিগালি আসছিল আমরা তো জানি তাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা রুয়ান্ডাতে। এখন রিসেন্টলি একটা গাইডেন্স এনেছে হোম অফিস যে যাদের অ্যাসাইলাম ফেল হয়েছে তাদেরকেও রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হতে পারে। আচ্ছা। তো এবং এখানে লিগালি ইলিগালি তারা মানে রুয়ান্ডা কি ওদের কোনো ক্যাম্প থাকবে বা ওদের কোনো স্থাপনা থাকবে, সেখানে গিয়ে এই সমস্ত লোককে রাখা হবে, নাকি ওই দেশের সরকারের সাথে এরকম সরকারের সাথে একটা এগ্রিমেন্ট আছে এবং ওইখানে রুয়ান্ডাতে ইউকে গভর্নমেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী, এই গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট অনুযায়ী ওইখানে একটা জায়গা থাকবে, এখানে প্রেমিসেস থাকবে যেখানে আপনার অ্যাসাইলাম ক্লেমেন্ট যারা আছে তাদেরকে ওইখানে রাখা হবে এবং তারা সেফ থাকবে, তাদের ফুল প্রোটেকশন দিয়ে তাদেরকে রাখা হবে এবং তাদের মানে আপনার খাবার দাবার থেকে শুরু করে অন্যান্য যে চাহিদাগুলো ইউকে প্রোভাইড করবে এটা। এবং এই ইউকের সাথে ওইটাই রুয়ান্ডার সাথে তাদের এগ্রিমেন্ট। এবং এটা তার মানে হচ্ছে যে এতদিন ছিল কেউ যদি অ্যাসাইলাম ক্লেম করতো অথবা অভিবাসী হওয়ার জন্য নানাভাবে যে চেষ্টাগুলো আছে বা প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনুসরণ করলে ইউকেতে থেকে সে হয়তো অন্য কোনো কাজ করতে পারতো, সেটা আর করতে পারবে না, সেটা করতে পারবে না যদি তারা ইলিগালি ঢুকে। তো নতুন যে গাইডেন্স এসেছে এই গাইডেন্সে বলা হচ্ছে যাদের অ্যাসাইলাম, যারা যদি কেউ লিগালিও আসে এবং অ্যাসাইলাম ক্লেম তাদের ফেল হয় এবং তাদের যথেষ্ট কারণ থাকে যে এই অ্যাসাইলাম ক্লেমগুলো আসলে আপনার ভালো করে করা হয়নি, আমি যদি প্লেন বাংলায় বলি, এবং তাদের অ্যাপিল পেন্ডিং না এবং তাদেরকে আসলে রিমুভ করার মতো তারা রিমুভ করার যোগ্য তারা, তখন তাদেরকে কিন্তু রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে ইউকেতে। আর তারপরের প্রসেসটা কি, ধরেন যে ফেল করলো এখানে অ্যাসাইলাম ক্লেম করে ফেল করলে তারপরে তাকে রুয়ান্ডা পাঠিয়ে দিল, তো পরে কি মানে পরের স্টেপটা কি, তাকে ওখানেই রাখবে নাকি দেশে ফেরত পাঠাবে? এখানে খুব সুন্দর একটা আপনি ইম্পর্টেন্ট প্রশ্নটা করেছেন এবং এটার আনসারটা এটাই বলতে যাচ্ছিলাম, ওরা ওইখানেই থাকবে। এবং এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নোটিস অফ ইন্টেনশন সামথিং লাইক দ্যাট, একটা ওই গাইডেন্সে নিয়ে আসা হয়েছে। ওইটা যখন ইস্যু করা হবে কারো এগেনস্টে, ওইটা ইস্যু করার পরে তার 5 ডেজ টাইম থাকবে আপনার লিগাল অ্যাডভাইস নেওয়া এবং এটাকে চ্যালেঞ্জ করা। আচ্ছা। এবং এইটা টাইম এক্সটেনশন, এইটা নিয়ে এখন লিগাল ব্যাটল চলছে। এবং যাদের এগেনস্টে ইস্যুটা হয়ে যাবে, লিগাল চ্যালেঞ্জ যদি তারা উইন না করে, তারা কিন্তু সেফ কান্ট্রি, মানে তারা কিন্তু তখন আর তাদের যে কান্ট্রি অফ অরিজিন, ধরেন বাংলাদেশ থেকে কেউ গিয়েছে, তখন সে যদি বলে যে তার এগেনস্ট ওইটা ইস্যুটা হয়ে গেল নোটিস অফ ইন্টেনশন, তখন সে যদি বলে যে না আমি বাংলাদেশে ফেরত যাব, আমি আর রুয়ান্ডাতে যাব না, তখন কিন্তু সেটা সে করতে পারবে না। তাকে রুয়ান্ডাতেই পাঠিয়ে দেয়, আমি সেটাই বলছি, সে রুয়ান্ডাতেই থাকবে। তো এটা আসলে কিন্তু এটা মানে এটা ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না কিছুটা ইনহিউম্যান এরকম একটা দেশে। হ্যাঁ, এইটাই এই জায়গায় প্রশ্ন এবং এটাই এখানে দেখার বিষয় যে কোন লয়ের আমৃত্যু ওখানে থাকতে হবে। এবং এটাই লয়ের এখানে দেখার বিষয় যে কোন জায়গাটা আসলে চ্যালেঞ্জ করার এবং কোন জায়গাটা চ্যালেঞ্জ করার না। এখন যদি আমৃত্যু আসলে একজন মানুষ সে থেকে যায় এক জায়গায়, যেমন কথার কথা ইউকেতে যদি কেউ অ্যাসাইলাম ক্লেম করে, সে যদি তার অ্যাসাইলাম সাকসেসফুল হয় এবং সে একটা মিনিমাম পিরিয়ড সে থাকে, ধরুন 5 ইয়ার্স, তার 5 ইয়ার্স পর্যন্ত সে থাকার পর সে ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য মানে পিআরের জন্য সে অ্যাপ্লাই করলো, তারপরে ব্রিটিশ সিটিজেনশিপ পেল, পাওয়ার পরে হয়তো সে আরও থাকছে, হয়তো আরও 3-4 বছর থাকছে, এর মধ্যে বাংলাদেশে হয়তো তার যেই ভয়টা ছিল সে ভয়টা নাই, তখন সে কিন্তু ভয়টা যেহেতু নাই, চেঞ্জ হয়ে গেছে, তখন সে কিন্তু আসতে পারে, মানে কোর্টে আপিল করে যাবি না, কোর্টে না, তখন সে আসতে পারে। আচ্ছা, বাংলাদেশে আসতে পারে, সে বেড়াতে আসতে পারে, তার ফ্যামিলিকে দেখতে আসতে পারে। এরকম হচ্ছে না, কানাডাতে মানুষ যাচ্ছে, অ্যাসাইলাম ক্লেম করেছে, সাকসেসফুল হয়ে গেছে, তারপরে আবার বাংলাদেশে ফেরত আসছে। কিন্তু এই ক্ষেত্রে
এই মানুষগুলো কিন্তু আর তার নিজের দেশে ফেরত আসতে পারে না, রুয়ান্ডাতেই থাকতে হবে, রুয়ান্ডাতে থাকতে হবে। আমরা বুঝতে পারছি, আমার কাছে মনে হয় এটা ইনহিউম্যান। আমরা যে বুঝতে পারছি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটার ইমপ্লিকেশন অনেকে জানেন না। জি জি ব্যারিস্টার রহমান, মানে ধন্যবাদ আপনাকে এরকম একটা পয়েন্ট উত্থাপন করার, আমি প্রশ্ন করেছি আপনাকে উত্থাপন করার জন্য, বুঝিয়ে বলার জন্য। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আরেকবার একটু সাইফুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো এখন জানি যে মালদ্বীপে জনশক্তি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে আর কোনো লোক নেবে না। এর বিপরীতে আমাদের হাই কমিশন থেকে কি ধরনের চেষ্টা চালানো হচ্ছে? কারণ আমরা তো সবসময় জনশক্তি রপ্তানি করতে চাই এবং মালদ্বীপ একটি ভালো শ্রমবাজার, সেখানে অনেক বাংলাদেশি যদিও আছেন। নতুন করে যদি আমরা আবার শুরু করতে চাই তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদের হাই কমিশন কি ধরনের কাজ করছে যদি একটু বলেন। আমি অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটা জিনিস হচ্ছে যে আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত সাহেব, উনি মানে ডিফারেন্ট টাইমে উনি গভর্নমেন্টের যে উচ্চপদস্থ এর সাথে মন্ত্রী মহোদয়দের সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং এই ইস্যুটা কিন্তু উনি রেজ করেছেন এবং যে এর জন্য মানে খুলে দেওয়া হোক। কিন্তু ওরা একটা জিনিস যেটা আমি পরে জেনেছি রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথাবার্তা বলে, যে ওরা একটা জিনিস যেটা ইনসিস্ট করতেছে, এটা বলতেছে যে দেখো যেহেতু আমাদের একটা 1 লাখের একটা হয়ে গেছে, এটা তো আমাদের আর কিছু করার নেই, এটা মানে একটা বিধিবদ্ধ আইন এটা। এখন এটা যেটা করতে হবে সেটা হলো যে এই যে 1 লাখের উপরে যে লোকগুলো আছে সেগুলাকে বা মানে একটা যারা ইলিগালি আছে তাদের এটাকে রেগুলারাইজ করে আনতে হবে, নচেত এর আগে আর আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা আশা করি যে যারা এখন ইললিগাল আছে, অবৈধ হয়ে গেছে কাগজপত্র দীর্ঘমেয়াদী থাকার কারণে অথবা ভুয়া কাগজপত্র বা যে কোনো কারণেই হোক, তাদেরকে বৈধ করার একটা আশা আছে, সেটা কি বলা যায়? বৈধ, হ্যাঁ। আমি মালদ্বীপ গভর্নমেন্টের তরফ থেকে সে ধরনের কি ইতিবাচক সাড়া আছে? না, সেই দিন তো আপনার ওই যে এখন তো ওই যে হোম মিনিস্ট্রি নাই, এখন ওই যে হোমল্যান্ড সিকিউরিটি করেছে, ওটা রিনেম করে। তো আমি তার যে প্রতিমন্ত্রী তার ইন্টারভিউ সেদিন আমি শুনলাম, এরা যেটা বলতেছে যে এরা যারা এক জায়গার পারমিট আরেক জায়গায় কাজ করতেছে, এই সমস্ত লোকজনদেরকে এরা একটা ধরে এরা একটা ডেটাগুলো এরা করতেছে, লিপিবদ্ধ করতেছে। হ্যাঁ, এবং সেগুলা ইটস অ্যান অনগোয়িং প্রসেস এবং এটা চলতেছে। এটা এর মধ্যে হয়েছে কি, আমাদের ওই যে কিছু লোকের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে, মানে তারা ইভেন আমি তো মানে অনেকের সাথেই পরিচিত, এরা খেতে যেতে পারতেছে না, মানে ভয় করতেছে, কাজে যেতে পারতেছে না, ভয় করতেছে, এইরকম একটা প্যানিক। আমি সেদিন দূতাবাসের যে প্রথম সচিব জনাব সোহেল পারভেজ সাহেবের সাথে এটা শেয়ারও করেছি যে আপনাদের তো এই অবস্থা, এখন এইটার ব্যাপারে আপনারা একটা কিছু করেন। কারণ কি প্রতিমন্ত্রী সাহেব এইখানে যিনি আশ্বাস দিলেন যে এদেরকে কোনো কিছুতেই পাঠানো হবে না এবং এরা যদি চায়, এরা যদি কোনো এমপ্লয়ারের আন্ডারে যেতে চায়, আমরা সেভাবে প্রসেস করে দেবো। বুঝতে পেরেছি বীর সাইফুল ইসলাম, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং ব্যারিস্টার সৈয়দ রুম্মান আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের প্রিয় দর্শক, আমরা আমাদের দুজন অতিথির সাথে আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের দুটি গুরুত্বপূর্ণ শ্রমশক্তির দেশ, একটা ইউকে অর্থাৎ যুক্তরাজ্য এবং মালদ্বীপ। তো দুইটি দেশেই সম্ভাবনা যেমন আছে তেমনি তার পাশাপাশি নানা ধরনের সমস্যা এই মুহূর্তে বিরাজ করছে। যেমন যুক্তরাজ্যে এই মুহূর্তে যারা যেতে চান বা নিকট ভবিষ্যতে যারা যেতে চান তাদেরকে আসলে বুঝে শুনে যেতে হবে। অনেকে অ্যাসাইলাম ক্লেম করতে চান, আপনাকে আসলে সেই গ্রাউন্ডটা আছে কিনা সেটা জেনে বুঝেই কিন্তু করতে হবে, না হলে সৈয়দ রুম্মান যেটা বলেছেন যে রুয়ান্ডা পলিসির আওতায় যদি
পড়তে হয় তাহলে কিন্তু নিজের দেশেও আর ফিরে আসা যাবে না। তো সেই বিষয়গুলো সচেতনভাবেই বুঝতে হবে এবং আমরা আশা করব যে মালদ্বীপ সরকার যেটি আশার আলো দেখা যাচ্ছে যে যদিও এই মুহূর্তে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে, তারপরেও যারা অবৈধ রয়েছেন তাদেরকে কিন্তু তারা বৈধ করতে চাচ্ছেন, কোম্পানির আন্ডারে দিতে চাচ্ছেন। সেই সুযোগটি আমাদের যারা প্রবাসীরা রয়েছেন তারা নেবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।